Assalamu alaikum everyone. Welcome to the new lecture of climate change and sustainable development. আজকে আমরা আমাদের লেসন 4 স্টার্ট করতে যাচ্ছি। ওকে, আমাদের লেসন 4 এর টপিক হলো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। সো ফার্স্টে আমরা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেখব। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানকে আমরা সংক্ষেপে EMPও বলে থাকি। An EMP is a site-specific plan developed to ensure all the necessary measures are identified and implemented in order to protect the environment and comply with the environmental legislation. তার মানে এটা একটা সাইট স্পেসিফিক প্ল্যান, মানে বিভিন্ন সাইটে এই প্ল্যানটা স্পেসিফিক হবে, সব সাইটে সেম হবে না। এবং এটার কাজ কি, যখন আমরা কোনো প্রজেক্ট হাতে নেই, যখন আমরা প্রজেক্টে কাজ করি তখন সেই প্রজেক্টে কিছু ক্ষতিকর দিক থাকে। সো ইএমপি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানে যেটা করা হয়, সেই ক্ষতিকর দিকগুলোকে আইডেন্টিফাই করা হয়, ওকে, এবং সেগুলোকে মিটিগেট করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো ইমপ্লিমেন্ট করা হয়। এবং সাথে এটা এনশিওর করা হয় যে সেই পদক্ষেপগুলো যেন অবশ্যই এনভায়রনমেন্টাল রুলসের সাথে কমপ্লাই করে, সেটা যেন এনভায়রনমেন্টাল রুলসের বাইরে না হয়, ঠিক আছে। এবং এটা ইমপ্লিমেন্ট করার জন্য কিছু ম্যানেজমেন্ট টিম থাকে, সেটা আমরা শেষের সাইটগুলোতে দেখব। এখন কোশ্চেন হলো, ইএমপি কি ইআইএ এর সাথে রিলেটেড কিনা। এখন ইআইএ কি? ইআইএ হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা মানে আমরা যখন কোনো প্রজেক্ট হাতে নেই, সেটা সাস্টেনেবল কিনা সেটা আমরা কীভাবে বুঝবো, সেটা আমাদেরকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হবে। যে এই যে আমরা প্রজেক্টটা করব, এই প্রজেক্টটার কারণে আশেপাশে এনভায়রনমেন্টে কী ধরনের ইম্প্যাক্ট পড়বে, এই যে আমরা ইম্প্যাক্টটাকে নির্ণয় করছি, এটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এখন কোশ্চেন হলো যে ইএমপি কিভাবে ইআইএ এর সাথে রিলেটেড। সো ইআইএ ইজ এ অ্যানালাইসিস অফ দ্য ইস্যু অ্যান্ড রিকমেন্ডেশন ডকুমেন্টেড ইন ইএ রিপোর্ট। তার মানে যেই ইস্যুগুলো হবে একটা প্রজেক্টের কারণে, এবং সেই ইস্যুগুলোকে মিটিগেট করার জন্য কী কী রিকমেন্ডেশনস আছে সেগুলো একটা রিপোর্টে সামারাইজ করা হয়, এবং সেই রিপোর্টটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট রিপোর্ট, ইএ রিপোর্ট। ওকে, সো ইএমপি ইজ এ অ্যাকশন প্ল্যান বেসড অন দ্য রেজাল্ট অফ ইএ। তার মানে এই যে ইএ রিপোর্টে যা যা রিকমেন্ডেশন করা হচ্ছে, সেই রিকমেন্ডেশনের উপর ডিপেন্ড করে কিছু প্ল্যানকে সাজানো হয়। যে আমরা সাপোজ রিকমেন্ড করা হলো যে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই কনস্ট্রাকশনের জন্য কিছু ওয়েস্ট জেনারেট হবে, তো রিকমেন্ডেশন আসলো যে সেই ওয়েস্টটাকে ডিসপোজাল করা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ইএমপি কী করবে তখন, সেই ওয়েস্টটাকে ডিসপোজাল করার জন্য কী কী কাজ করতে হবে সেই কাজের একটা প্ল্যান বানায় ফেলবে, ঠিক আছে। সো এইভাবেই এর রেজাল্টগুলোকে আমরা টার্গেট ধরে ইএমপিতে একটা প্ল্যান সাজায় ফেলি। সো ইএমপি ক্যান বি স্ট্যান্ডঅ্যালোন রিপোর্ট অর এ পার্ট অফ ইএ রিপোর্ট। সো ইএমপি নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট হতে পারে, অথবা সেটা একটা ইএ রিপোর্টের অংশ হতে পারে। সো এখন দেখবো রোল অফ ইএমপি। ইএমপি কী কী রোল আছে। সামারাইজ দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আইডেন্টিফাই ইন দ্য ইএ রিপোর্ট। যে ইএ রিপোর্টে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের কথাগুলো বলা হবে সেগুলোকে সামারাইজ করবে ইএমপি। ওকে, আইডেন্টিফাই দ্য ইম্প্যাক্ট দ্যাট মাস্ট বি মিটিগেটেড। যেসব ইম্প্যাক্টগুলো মিটিগেট করা খুবই ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি বেসিসে, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ডিসক্রাইব দ্য মিটিগেশন মেজার। এই ইম্প্যাক্টগুলোকে মিটিগেট করার জন্য কী কী মেজার নিতে হবে সেগুলোকে ডিসক্রাইব করা হবে। ডিসক্রাইব মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অ্যারেঞ্জমেন্ট। ডিসক্রাইব অ্যাসাইনমেন্ট অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড শিডিউল, মানে কার কী রেসপন্সিবিলিটি থাকবে এবং সেই কাজগুলো করার রেসপন্সিবিলিটিগুলো সম্পূর্ণ করার সময়ের যে একটা শিডিউলিং থাকবে সেটাকেও ডিসক্রাইব করতে হবে। প্রোভাইড কস্ট এস্টিমেট ফর মিটিগেশন অ্যান্ড মনিটরিং মেজার। তার মানে এই যে আমরা এতগুলো মিটিগেশন করার জন্য কাজ করতেছি, এগুলোর জন্য যে কস্টিংটা সেটাও আমাদেরকে এই ইএমপিতে ডিসক্রাইব করা হবে। সো নেক্সট হলো ফিচার্স অফ ইএমপি, দ্যাট মিনস হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইএমপি। সো অ্যান ইনস্ট্রুমেন্ট ফর ইমপ্লিমেন্টিং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট কমিটমেন্ট কন্ডিশন অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ এ প্রজেক্ট। তার মানে এইটা সেই টুল, ঠিক আছে, এটা সেই একটা ওয়ে যার থ্রুতে আমরা এনভায়রনমেন্টকে ম্যানেজমেন্ট করতে পারি। এনভায়রনমেন্টের ম্যানেজমেন্ট করার জন্য যে কমিটমেন্ট কন্ডিশনগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ করতে পারি। প্রমোট সেলফ রেগুলেশন অ্যান্ড ইন্টিগ্রেশন অফ এনভায়রনমেন্টাল ইস্যুস ইন প্ল্যানিং অ্যান্ড অপারেশন।
তার মানে এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো আছে সেগুলো মিটিগেট করা যে প্ল্যানিং অ্যান্ড অপারেশন পার্টগুলো আছে সেখানে সেলফ রেগুলেশন মানে নিজের ভূমিকাটাকে সমৃদ্ধ করা মানে প্রমোট করা, ওকে, এবং সে নিজের ভূমিকাগুলোকে ইন্টিগ্রেট করা মানে সেটাকে সাথে অ্যাপ্লাই করা, এইটা আমরা এই ইএমপির থ্রুতে শিখতে পারি। অ্যাড্রেস রিলেভেন্ট এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ইস্যুস, ঠিক আছে, যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের যে ইস্যুগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করবে। ক্যান বি ড্রাফটেড ইন এ কনসালটেটিভ ম্যানার, কনসালটেটিভ মানে পরামর্শমূলক, ঠিক আছে, তার মানে পরামর্শ আরেকজনের সাথে কনসাল্ট করে বা পরামর্শ নিয়ে একটা আমরা ড্রাফট রেডি করতে পারি, ঠিক আছে, ইএমপিতে। অ্যান্ড লাস্ট ক্যাটাগরিস হলো ইট ফ্যাসিলিটেটস এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেস। তার মানে এনভায়রনমেন্টাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং ডিসিশন মেকিং যে প্রসেসগুলো আছে সেগুলোকে আরও বেশি ত্বরান্বিত করবে বা হেল্প করবে। সো ইট অ্যাবলস টু ফর্ম দ্য, কীভাবে করবে, কারণ এটা অ্যাবল টু ফর্ম দ্য বেসিস ফর কনসালটেশন অ্যান্ড নেগোসিয়েশন। আমরা জানলাম যে একটু আগে জানলাম আমরা যে এটা পরামর্শমূলক হতে পারে, তার মানে আরেকজনের কাছ থেকে পরামর্শ করে এবং নেগোশিয়েট করে এই আউটকামগুলোকে আমরা ফিক্স করতে পারি। এটা অনেক ফ্লেক্সিবল, কম্প্রিহেন্সিভ মানে বিস্তৃত, ব্যাপক, আপডেটেবল মানে যেটাকে আমরা আপডেট করতে পারি, অ্যান্ড টুল ফর প্রমোটিভ অ্যাকাউন্টেবিলিটি, তার মানে কার কী রেসপন্সিবিলিটি সেটা সবার মধ্যে আমরা প্রমোট করতে পারবো। সো নেক্সট হলো আমাদের এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, ওকে। সো ফার্স্ট স্ট্র্যাটেজি হলো মিটিগেশন মেজার টু রিডিউস অ্যান্ড এলিমিনেট অ্যাডভার্স ইম্প্যাক্ট। এই যে ক্ষতিকর দিকগুলো সেগুলোকে কীভাবে আমরা রিডিউস বা এলিমিনেট করতে পারবো সেটাই হলো আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি। এর জন্য কী আছে, অ্যাডপশন অফ প্রোটেক্টিভ মেজার্স, সিলেকশন অফ অল্টারনেটিভস, তার মানে একটা কাজ সম্পূর্ণ করার জন্য অনেকগুলো অল্টারনেটিভ থাকতে পারে, সেগুলোর দিকে আমাদেরকে দেখতে হবে। মডিফিকেশন অফ অ্যাক্টিভিটিস, চেঞ্জ ইন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অর প্রসিডিউর, তার মানে একটা পার্টিকুলার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইউজ করার কারণে যদি এনভায়রনমেন্টের উপর অ্যাডভার্স ইফেক্ট পড়ে তাহলে আমাদের অল্টারনেটিভ ম্যাটেরিয়ালগুলো আমরা দেখতে পারি, বা যদি একটা পার্টিকুলার প্রসিডিউর ফলো করার কারণে এনভায়রনমেন্টের উপর অনেক ইফেক্ট পড়ে তাহলে আমরা অন্য কোনো প্রসিডিউর ফলো করতে পারি। অ্যাকশন অফ সাপ্লিমেন্টারি প্রোগ্রাম, তার মানে আদার্স কিছু সম্পূরক প্রোগ্রাম বা এডিশনাল প্রোগ্রাম আমরা অ্যাডপ্ট করতে পারি। নেক্সট হলো কম্পেনসেশন অর অফসেট মেজার্স ফর ইরিভার্সিবল অর রেসিডুয়াল ইম্প্যাক্ট, তার মানে কিছু ইম্প্যাক্ট আছে যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো না, ঠিক আছে, যেগুলো হবেই, তো সেইগুলো কীভাবে কম্পেনসেট করবো, তার মানে কীভাবে সেটার ক্ষতিপূরণ করব, ঠিক আছে। সো রিসেটেলমেন্ট অফ দ্য এফেক্টেড পিপল, তার মানে যেসব মানুষরা এফেক্টেড হয়েছে তাদেরকে পুনর্বাসন করতে হবে। ডেভেলপমেন্ট অফ অল্টারনেটিভ রিসোর্সেস, আদার্স রিসোর্সগুলো ডেভেলপ করতে হবে যাতে আমরা মানুষকে হেল্প করতে পারি যারা এফেক্টেড হয়েছে। রিপ্লেসমেন্ট অফ লস্ট রিসোর্সেস অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ লস্ট প্রোডাকশন, সো এইগুলোর থ্রুতে আমরা যেসব প্রবলেমগুলো আনঅ্যাভয়েডেবল সেগুলোকে আমরা কম্পেনসেট করতে পারি। সো নেক্সট হলো এটা খুবই ইম্পর্টেন্ট, এনহ্যান্সমেন্ট অফ মেজার্স টু ম্যাক্সিমাইজ পজিটিভ ইম্প্যাক্ট। সো একটা প্রজেক্ট যখন আমরা হাতে নিই তখন সেটা অবশ্যই কিছু পজিটিভ ইম্প্যাক্টও থাকবে, ঠিক আছে, সেই পজিটিভ ইম্প্যাক্টগুলোকে ম্যাক্সিমাইজ করতে হবে কীভাবে, থ্রু স্পেসিফিক এনভায়রনমেন্টাল মেজার্স, থ্রু আপগ্রেডিং or replacement of affected resources, technical support, training for effective management, introducing community management practice. সো এইগুলোর থ্রুতে আমরা যে পজিটিভ ইম্প্যাক্টগুলো আছে এগুলোকে আরও বেশি ম্যাক্সিমাইজ করতে পারবো। দেন ফোর্থ হলো এনভায়রনমেন্টাল মনিটরিং, ফিফথ হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট, অ্যান্ড সিক্সথ হলো ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং, তার মানে প্রতিটা ইনস্টিটিউশনকে আরও বেশি স্ট্রেংথেন করতে হবে। সো নেক্সট হলো টিপিক্যাল কন্টেন্ট অফ এন ইএমপি রিপোর্ট। সো একটা ইএমপি রিপোর্টে কী সাধারণত থাকে সেটা এখানে একটা লিস্ট করা আছে। সো ইএমপি রিপোর্ট আমরা জানি এটা সাইট স্পেসিফিক, তার মানে বিভিন্ন সাইটের জন্য এটা বিভিন্ন রকম হতে পারে। সো এটা একটা জেনারেল ফরম্যাট, ইট ইজ নট নেসেসারি যে সবগুলো ইএমপি রিপোর্টের ফরম্যাট এরকমই হবে। সো কাইন্ডলি আপনারা এটা একটু দেখে নেবেন। এখানে কী আছে দেখেন, ফার্স্ট থাকবে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন অফ দ্য প্রজেক্ট, তারপর থাকবে মেজর ফাইন্ডিংস, যে ইআই রিপোর্টে কী ফাইন্ডিং পেলাম আমরা, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ওভারভিউ থাকবে, রেগুলেটরি রিকোয়ারমেন্টস, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্রপোজ, মানে কী কী স্টেপ আমরা নিব, কী স্টেপগুলোকে প্রপোজ করা হয়েছে সেগুলো, ইমপ্লিমেন্টেশন অ্যারেঞ্জমেন্ট, ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, মনিটরিং মেকানিজম, রিপোর্টিং সিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্টাল ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট বাজেট। সো এগুলো হলো বেসিক কিছু
কন্টেন্ট যেগুলো একটা ইএমপি রিপোর্টে থেকে থাকে। সো এইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হলো ইএমপি অ্যান্ড দ্য প্রজেক্ট সাইকেল। তার মানে একটা প্রজেক্টের সাথে সাথে ইএমপি কীভাবে পরিচালিত হয়। তার মানে একটা প্রজেক্ট একদিকে চলবে, সাথে সাথে সেই প্রজেক্টে যে ম্যানেজমেন্ট প্ল্যানিং থাকবে সেটাও সাথে সাথে চলতে থাকবে, ঠিক আছে, মানে প্যারালালে দুটো চলবে। সো প্রজেক্টের এটা হলো প্রজেক্টের স্টেপগুলো, ঠিক আছে, আর এটা হলো ইএমপির স্টেপগুলো। ওকে, সো একটা প্রজেক্টের ফার্স্টে যেটা হয় সেটা হলো প্রজেক্ট আইডেন্টিফিকেশন। তার মানে প্রজেক্টটা কী সেটাকে আইডেন্টিফাই করা। দেন নেক্সট স্টেপ, প্রজেক্ট আইডেন্টিফিকেশনের সাথে সাথে যেটা চলবে সেটা হলো প্রিলিমিনারি এনভায়রনমেন্টাল রিভিউ। তার মানে এনভায়রনমেন্টাল একটা প্রাইমারি রিভিউ করে নিতে হবে। দেন সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেপ হলো ফিজিবিলিটি রিলেটেড। এখানে প্রি ফিজিবিলিটি অ্যান্ড ফিজিবিলিটি স্টাডি করা হবে। তার মানে প্রজেক্টটা যে উদ্দেশ্য সাধন করবে সেইটা আমরা স্টাডি করব, এবং সেই সাথে সাথে আইইই এবং আইইএ এই দুটো জিনিস চলবে। আইইই হলো ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন আপনারা। আইইই হলো ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন অ্যান্ড আইইএ হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা আমরা একটু আগে পড়েছি। সো ফিজিবিলিটি অ্যানালাইসিসের সাথে সাথে এই দুটো জিনিস চলবে। দেন নেক্সট হলো প্রজেক্ট ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। ফিজিবিলিটি যে অ্যানালাইসিস করা হয়ে গেলে আমাদের নেক্সট কাজ হবে প্রজেক্টটা ডিজাইন করা এবং সেটা ইমপ্লিমেন্ট করা। এই পর্যায়ে ইএমপি স্টার্ট হয়ে যাবে। ওকে, মিটিগেশন মেজার্সগুলো আমাদেরকে নেওয়া শুরু করতে হবে, কারণ প্রজেক্ট যখন আমরা ইমপ্লিমেন্ট করব সাথে সাথে প্রজেক্টের যেই অ্যাডভার্স ইফেক্টগুলো, যেমন ওয়েস্ট জেনারেট হওয়া, ওয়ার্কার্সের শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়া, যেমন ওয়ার্কার্সরা অসুস্থ হতে পারে, তাদের কিছু ইনফেকশন হতে পারে, তাদের অ্যালার্জি হতে পারে, দেন হয়তো বা কনস্ট্রাকশনে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এইসব প্রবলেমগুলো শুরু হয়ে যাবে এবং এগুলোর সাথে সাথে আমাদেরকে মিটিগেট করতে থাকতে হবে। দেন প্রজেক্ট অপারেশন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, এই তিনটা ক্ষেত্রে ইএমপি মনিটরিং চলতে থাকবে, ঠিক আছে। সো এখানে কি দেখেন, এখানে হয়েছে মিটিগেশন মেজার্স আর এখানে হয়েছে এনভায়রনমেন্টাল মনিটরিং। তার মানে এখানে মেইন ফোকাস হলো এনভায়রনমেন্টের উপর কী ইফেক্টটা পড়ছে, মানে লাস্ট তিনটা স্টেপ যেখানে আমরা প্রজেক্ট অপারেশন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েট করি, সেখানে আমরা এনভায়রনমেন্টাল ইফেক্টটাকে বেশি প্রায়োরিটাইজ করতেছি। সো হোয়াট ইজ ওয়ান ইএমপি অ্যান্ড মাল্টিপল ইএমপি। সো একটু আগে আমরা পড়েছি যে ইএমপি হলো একটা সাইট স্পেসিফিক টেকনিক বা টুলস, ঠিক আছে। সো সাইটের উপর ডিপেন্ড করে একটা ইএমপিকে আমরা সিলেক্ট করে থাকি। সো একটা প্রজেক্টের আন্ডারে অনেক সাইট থাকতে পারে। সাইট মানে শুধু লোকেশন মিন করে না, বিভিন্ন ক্ষেত্র থাকতে পারে, যে একটা এটা প্রক্রুটমেন্ট ক্ষেত্র, এটা হলো ডিজাইন, এটা হলো কনস্ট্রাকশন। সো অনেকগুলো ফেজ থাকে, তো প্রতিটা ফেজেরই একটা স্পেসিফিক ইএমপি থাকতে পারে। সেটাই বলা হয়েছে যে সাম প্রজেক্ট রিকোয়ার সেভারাল ইএমপি। ওকে, এখানে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। এখানে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়েছে। সো ফার্স্টই হলো সাইট স্পেসিফিক ইএমপি। সাইট স্পেসিফিক ইএমপিতে কী হয় যে একটা প্রজেক্টে সেভারাল কম্পোনেন্ট অথবা সাব প্রজেক্ট থাকতে পারে, তো প্রতিটা অথবা ডিফারেন্ট সাইট থাকতে পারে, মানে ডিফারেন্ট লোকেশন থাকতে পারে। তো এই ডিফারেন্ট লোকেশন বা সাব প্রজেক্টগুলোতে আমরা স্পেসিফিক আলাদা আলাদা ইএমপিকে এমপ্লয় করব। দেন সেকেন্ড হলো ইম্প্যাক্ট স্পেসিফিক ইএমপি। ইম্প্যাক্ট মানে কি, হোয়েন পার্টিকুলার ইম্প্যাক্ট রিকোয়ার স্পেশাল অ্যাটেনশন। যেমন হ্যাজার্ডাস ওয়েস্ট জেনারেট হয়, সেক্ষেত্রে একটা ইএমপি আমরা ইএমপি এমপ্লয় করব। যদি অয়েল স্পিল হয়, যে তেল পড়ছে কোথা থেকে, হয়তো বা যদি পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশন করি বা পাওয়ার প্ল্যান্ট অপারেশন করি, সেক্ষেত্রে তেল পড়া বা তেল নির্গমন হওয়া একটা ভেরি কমন ইস্যু, সেক্ষেত্রে আরেকটা ইএমপি আমরা ওখানে এমপ্লয় করতে পারি। সো এইভাবে টার্গেট ইম্প্যাক্ট স্পেসিফিক ইএমপি হয়ে থাকে। দেন রেসিপিয়েন্ট স্পেসিফিক ইএমপি টার্গেটেড টু পার্টিকুলার ইকোসিস্টেম অর দেয়ার এলিমেন্ট। তার মানে রেসিপিয়েন্ট স্পেসিফিক ইএমপি শুধু আমরা ইকোসিস্টেমের উপর বেস করে এটাকে এমপ্লয় করে থাকি, যেমন প্রোটেক্টিং দ্য ফিশ পপুলেশন ফ্রম দ্য ইম্প্যাক্ট অফ হাইড্রোপাওয়ার ডেভেলপমেন্ট। ওকে, so to guide preparation of multiple EMP, generic or framework EMP is developed first, ঠিক আছে। তার মানে
তার মানে যখন আমরা পার্টিকুলার কোনো প্রজেক্টে অনেকগুলো ইএমপি অ্যাপ্লাই করব তখন একটা ইএমপি ফ্রেমওয়ার্ক আমাদেরকে তৈরি করে নিতে হবে। সো নেক্সট টপিক হলো হু প্রিপেয়ার্স দ্য ইএমপি। ওকে, সো দ্য ফার্স্ট ইএমপি ইজ এ পার্ট অফ ইএ ডান বাই দ্য প্রজেক্ট ইমপ্লিমেন্টিং এজেন্সি। ঠিক আছে, প্রজেক্ট ইমপ্লিমেন্টিং এজেন্সি এটাকে কার্যকর করে থাকে। প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন এজেন্সি হায়ার কনসালটেন্টস টু প্রিপেয়ার ইএমপি। তার মানে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন এজেন্সি আবার কিছু কনসালটেন্টস মানে যারা পরামর্শ দেয় তাদেরকে হায়ার করে। যেমন তাদের মধ্যে থাকতে পারে ডিজাইন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট থাকতে পারে বা ইপিসি কন্ট্রাক্টর থাকতে পারে। ইপিসি মানে বোঝাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন কন্ট্রাক্টর, তার মানে যারা ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশনের কাজে দায়িত্বে থাকে। হু ওভারসিজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ ইএমপি, তার মানে কে তদারকি করতেছে যে ইএমপিটা ভালোভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। দ্য কনস্ট্রাকশন সুপারভাইজিং ইঞ্জিনিয়ার। ওকে, এরা এটাকে তদারকি করে থাকে। সো নেক্সট হলো আমরা একটা টিপিক্যাল ফরম্যাট দেখব। সো ইএমপির দুই ধরনের ফরম্যাট থাকতে পারে, একটা হলো মিটিগেশন মেজারের আর একটা হলো অপারেশনাল মেজার্স। সরি আমি ভুল বললাম, দুইটা। ঠিক আছে, ফরম্যাট সাধারণত দুটো হয়ে থাকে, একটা হলো মিটিগেশনের জন্য আর একটা হলো মনিটরিংয়ের জন্য। ঠিক আছে, যেটা আমরা একটু একটা ছকের মধ্যে পড়েছি। সো যখন মিটিগেশন নিয়ে আমরা কাজ করব তখন তিনটা ফেজ হতে পারে, প্রি কনস্ট্রাকশন এবং অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স ফেজ। অ্যাক্টিভিটি হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, এবং প্রতিটা অ্যাক্টিভিটির পটেনশিয়াল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থাকবে। প্রপোজ মিটিগেশন মানে সেই ইম্প্যাক্টটাকে মিটিগেট করার জন্য কী কী কাজ করা যেতে পারে এবং সেটা কে রেসপন্সিবিলিটি নেবে এবং সেটার কস্টটা কী। ঠিক আছে, এইভাবে প্রতিটা অ্যাক্টিভিটিকে আমরা সাজাতে পারি। এটা হলো বেসিক ফরম্যাট। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার জানার জন্য। সো একটা যদি আমরা বেসিক এক্সাম্পল দেখি আপনাদের বোঝা সহজ হবে। যেমন দেখেন এখানে অ্যাক্টিভিটি বলা হয়েছে ইনফ্লাক্স অফ ওয়ার্কার, মানে অনেক বেশি ওয়ার্কার্স এখানে কাজ করতেছে। সো পটেনশিয়াল এনভায়রনমেন্টাল ইফেক্ট হলো জেনারেশন অফ সয়েজ অ্যান্ড সলিড ওয়েস্ট, তার মানে অনেক বেশি ময়লা এখানে জেনারেট করতেছে। তাহলে আপনি কী কাজ করতে পারেন এটাকে মিটিগেট করার জন্য? সেটা হলো কনস্ট্রাকশন অফ স্যানিটারি ল্যাট্রিন, এটা করতে পারেন। যেখানে নো লিটার সাইন দিতে পারেন, তার মানে এখানে কেউ ময়লা ফেলতে পারবে না, এবং সাথে কিছু বিন বা ক্যানস দিতে হবে যাতে সবাই সেটাতে ময়লা ফেলে। ওয়েস্ট মিনিমাইজেশন, রিসাইকেল, রিইউজ এগুলোকে প্রমোট করতে হবে। প্রপার ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট, ঠিক আছে, এবং সেটা কাকে রেসপন্সিবিলিটি দিতে হবে? কন্ট্রাক্টরকে বাই ইজিসিবি। এটা হলো ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ, ইজিসিবি। এটা একটা ইজিসিবির একটা বেসিক এক্সাম্পল অফ ইএমপি। ঠিক আছে, সো এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। নেক্সট হলো ইম্প্যাক্ট মিটিগেশন ডিউরিং অপারেশন। প্রথমটা ছিল ডিউরিং কনস্ট্রাকশন, তার মানে কনস্ট্রাকশনের সময় যে ইম্প্যাক্টগুলো হবে সেটাকে কীভাবে আপনি মিটিগেট করবেন। দেন সেকেন্ড হলো অপারেশনের সময় যে ইম্প্যাক্টগুলো হবে সেটাকে কীভাবে মিটিগেট করবেন। সো ইজিসিবি সেহেতু পাওয়ার জেনারেশন হলো তার অ্যাক্টিভিটি, এবং পটেনশিয়াল ইম্প্যাক্ট কী হতে পারে? ইমিশন ফ্রম দ্য পাওয়ার প্ল্যান্ট, তার মানে পাওয়ার প্ল্যান্ট থেকে যে ময়লাগুলো নির্গমন হচ্ছে সেটা হলো আপনার এনভায়রনমেন্টকে ইফেক্ট করতেছে। তার এই রেসপন্সিবিলিটি কে নেবে? ইজিসিবি নেবে অবশ্যই। এবং কী কাজ তারা করতে পারে সেটা হলো ইউজিং অফ স্ট্যাক, মানে যেটা ময়লা নির্গমনের কাজে ইউজ করে থাকে। ইনস্টলেশন অফ স্ট্যাক, ইউজিং লো নাইট্রোজেন বার্নার, প্ল্যান্টিং ট্রিজ অ্যারাউন্ড দ্য প্রজেক্ট, রেস্ট্রিকশন মে বি ইম্পোজ ইনস্টলেশন অফ ইন্ডাস্ট্রি ইন দ্য এরিয়া, তার মানে আদার্স ইন্ডাস্ট্রিকে সেখানে ইনস্টল হতে দেওয়া যাবে না। সো এগুলো হলো কিছু টেকনিক যেটা আমরা ফলো করতে পারি ডিউরিং দ্য অপারেশন। সো নেক্সট হলো মনিটরিং। সো ফার্স্টে কি ছিল আমাদের? মিটিগেশন, ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড ফরম্যাট হলো মনিটরিং। সো মনিটরিংয়ের সেম আমাদের কিছু স্টেপ থাকবে, প্রি কনস্ট্রাকশন, অপারেশন অ্যান্ড টোটাল কস্ট অফ অল ফেজেস। এখানেও প্যারামিটার্স থাকবে, কী প্যারামিটার আমাদেরকে চেক করতে হবে? লোকেশন, মেজারমেন্ট, ফ্রিকোয়েন্সি অফ মেজারমেন্ট, রেসপন্সিবিলিটি অ্যান্ড কস্ট। সো একটা এক্সাম্পল দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো দিস ইজ দ্য এক্সাম্পল। সো মনিটরিংও দুইটা ভাগে বিভক্ত, একটা হলো ডিউরিং কনস্ট্রাকশন আর একটা হলো ডিউরিং অপারেশন। ঠিক আছে, সো মনে রাখতে হবে বেসিক ইএমপি হলো দুইটা, একটা হলো মিটিগেশন, একটা হলো মনিটরিং। মিটিগেশনে দুইটা ভাগ থাকবে, একটা হলো
কনস্ট্রাকশন, একটা হলো অপারেশন। মনিটরিংয়ের ক্ষেত্রে দুটা ভাগ থাকবে, এটা হলো কনস্ট্রাকশন আর একটা হলো অপারেশন, ঠিক আছে। সো আমি জাস্ট দুটা তিনটা আপনাকে বুঝাই দিই। যেমন এখানে পটেনশিয়াল ইম্প্যাক্ট একটা দেখা যেতে পারে এয়ার পলিউশন বাই দ্য ডাস্ট, ঠিক আছে। কিভাবে আপনি মনিটর করবেন, মানে কি মাপে আপনি এটাকে মনিটর করবেন, সেটা হলো ডাস্ট লেভেল, মানে কতটুকু ময়লা আছে সেটা আপনাকে মাপতে হবে। হোয়ার ইজ দ্য প্যারামিটার টু বি মনিটর, কোথায় মনিটর করবেন, অল দ্য কনস্ট্রাকশন সাইট, তার মানে ওই কনস্ট্রাকশনের মধ্যে যতগুলো সাইট আছে সবগুলো আমাদেরকে মনিটর করতে হবে। কিভাবে মনিটর করবেন, হাউ ইজ দ্য প্যারামিটার টু বি মনিটর, ভিজুয়ালি মনিটর করতে হবে, মানে চোখে দেখায় এক্সামিন করতে হবে। আর কখন করতে হবে, ডিউরিং কনস্ট্রাকশন। সেম নয়েজ ফ্রম কনস্ট্রাকশন ওয়ার্কস, কি মনিটর করবেন, নয়েজ লেভেল মানে ডেসিবেল, ওকে। কোথায় কোথায় করতে হবে, অল কনস্ট্রাকশন সাইটে করতে হবে। মেজারমেন্ট, কীভাবে মেজারমেন্ট করবেন, বাই দ্য লাইসেন্স অর সার্টিফাইড মেজারমেন্ট ডিভাইস, মানে যেসব মেজারমেন্ট ডিভাইসগুলো সার্টিফাইড সেগুলো ইউজ করতে হবে। কখন করতে হবে, ডিউরিং কনস্ট্রাকশন। সেম আপনার ড্যামেজ টু ভেজিটেশন, লস অফ ফার্টাইল টপ সয়েল অ্যান্ড সলিউশন, এগুলো বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো আমাদের কনস্ট্রাকশনের সময় মনিটর করতে হবে। সেম আমাদের কিছু মনিটরিং করতে হবে অপারেশনের সময়, ঠিক আছে। যেমন এয়ার ইমিশন অফ NOx অ্যান্ড পার্টিকুলার ম্যাটার, নয়েজ ফ্রম কনস্ট্রাকশন ওয়ার্কার, হোয়াট প্যারামিটার টু বি মনিটর, কী প্যারামিটার করতে হবে, যেমন দেখেন ডেসিবেল, 65 ডেসিবেল নাকি 80 ডেসিবেল, তার সেটা চেক করতে হবে। কোথায় করতে হবে, কিভাবে করতে হবে এবং কখন করতে হবে। সো এগুলো সবই আমাদের একটা লিস্টের মধ্যে এভাবে ফরম্যাট থাকবে, ঠিক আছে। সো এটাই ছিল আমার আজকের লেকচার। আপনাদের আমি যতটুকু পড়াইছি এতটুকু পড়লে ইনশাল্লাহ আপনাদের একটা ভালো নলেজ হবে এই টপিকের ব্যাপারে। আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।